আগামী নির্বাচনে জয়ের জন্য লড়বে নতুন দল, জানালেন নাগরিক কমিটির নেতারা। পরিবারতন্ত্রের বাইরের রাজনীতি প্রতিষ্ঠায় লক্ষ্য, ভোটের আগে কাউকে ক্ষমতার দিবাস্বপ্ন না দেখার আহ্বান। আওয়ামী আমলে শত শত কোটি টাকার প্রকল্প হাতে নিয়ে অর্থ লোপাটের অভিযোগ বেবিচকের বিরুদ্ধে, জড়িতদের বিচারের দাবি, বাতিল করা হবে অপ্রয়োজনীয় প্রকল্প। এবং দুবাইয়ে আজ ক্রিকেট মহারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। দু দলের কথার লড়াই, বিশ্লেষকদের চোখে ফেভারিট টিম ইন্ডিয়া। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সব দল মিলে আন্দোলন করলেও বিপ্লবকে হাইজ্যাক করে ক্ষমতায় বসেছে একটি গোষ্ঠী, এমন মন্তব্য করে স্বৈরাচারী শেখ হাসিনার মতো চেপে বসা নতুন ভূত তাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা আমির খসরু। এদিকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে ফায়দা হাসিল চেষ্টাকারীদের সতর্ক করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৬ বছর পর যশোর বিএনপির সম্মেলন ঘিরে উচ্ছ্বাস, নেতাকর্মী, ডেলিগেট আর কাউন্সিলরদের উপস্থিতিতে পরিপূর্ণ জেলা ঈদগাহ মাঠ। সম্মেলন ঘিরে সকাল থেকে জড়ো হন আশপাশের অঞ্চলের কর্মী সমর্থকরা। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলের কেউ অপরাধ করলে ছাড় দেয় না বিএনপি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে দুর্বলতা না ভেবে দলের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানান তিনি। আমরা আমাদের বহু নেতাকর্মী, বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে। যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করে, বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। একই দিন রাজধানীর শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচিতে যুক্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব দল মিলে আন্দোলন করলেও জুলাই বিপ্লবের ক্রেডিট একাই নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতায় বসেছে। শেখ হাসিনার মতোই স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় যেতে সংস্কারের বুলি আসছে তারা। এই যে একটা হাইজ্যাক করে আন্দোলন, যে ক্ষমতায় যাওয়া, ক্ষমতা অব্যাহতভাবে দখল করা, এটা তো হাসিনার প্রক্রিয়া। আবার সেই ভূত ফেরত এসেছে আমাদের মধ্যে। এই ভূতকে তো বিদায় করতে হবে। ক্ষমতা দখল করে থাকার জন্য নতুন নতুন ফন্দি আসছে, তারা নতুন নতুন কথা বলছে, সংস্কারের কথা বলছে, স্থানীয় সরকারের কথা বলছে। তাদের কোনো অধিকার নাই। সব অধিকার বাংলাদেশের 18 কোটি মানুষ সিদ্ধান্ত নেবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহকে মরণোত্তর 21 পদক দেওয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিক হতে হবে। পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবারই আমরা আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। বরিশালে বিভাগীয় সাংগঠনিক সভায় দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহুল মিন্টু বলেন, সংস্কারের নামে নির্বাচনের অধিকার থেকে কেউ যেন বঞ্চিত করতে না পারে, সবাইকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে সমাবেশ করেছে বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। যারা ভাবছেন নির্বাচনের আগেই ক্ষমতায় চলে গেছেন, তারা দিবাস্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এদিকে আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ভেতর ও বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে চলতি মাসেই দল গঠন করা হবে। আর মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, পরিবারতন্ত্রের বাইরে রাজনীতি প্রতিষ্ঠা করা যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নতুন দল গঠন নিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের মতবিনিময় সভায় তারা এই কথা বলেন। সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা ছাত্র জনতার নতুন দলের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এই সম্মেলন।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তে একাত্মতা জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। ছাত্র জনতার পাশে থেকে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে এবং দেশ গড়ার অঙ্গীকার করে আমরা আগামী দিনে আপনাদের সাথে থাকব। সেনাবাহিনী আবার প্রমাণ করেছে এই 24শে জুলাইতে যে জনগণের পাশে, জনগণের জন্যই কাজ করে আমাদের সশস্ত্র বাহিনী, এবং সেই সশস্ত্র বাহিনীর এই অবসরপ্রাপ্ত আগুনের দলা বলে না, আগুনের দলাগুলো নাগরিক কমিটির পাশে দাঁড়াবে। আমাদের এই সশস্ত্র বাহিনীর সদস্য যারা নিষ্ঠার সাথে চাকরি করে আসছে তাদেরকে যেন সেই দলগুলোকে যদি অ্যাড করা হয়, আমার মনে হয় তারা সরকার এবং জনগণের ওয়াচ টাওয়ার হিসেবে কাজ করতে পারে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জানান, ভেতর ও বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে চলতি মাসেই দল গঠন করা হবে। ফ্যাসিবাদ রুখে দিতে ব্যালট বিপ্লবেও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি। 5 তারিখে যেভাবে উইদাউট এনি র্যাঙ্কিং, উইদাউট এনি বর্ণ পরিচয়, উইদাউট এনি পলিটিক্যাল পরিচয় ছাড়া যেভাবে লড়াই করেছিলাম বাংলাদেশের একজন নাগরিক হয়ে, আগামীর ব্যালট রেগুলেশনকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এভাবে লড়াই করতে হবে। যারা মনে করছেন যে আগামী ইলেকশনে আপনারা ইতিমধ্যেই ক্ষমতায় চলে গেছেন, আপনারা কিন্তু দিবার স্বপ্ন দেখছেন, এবং এখানে শ্রীলঙ্কার মতো বড় 2 দলকে পাশ কাটিয়ে নতুন দল কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে। পরিবারতন্ত্রের বাইরে রাজনীতি প্রতিষ্ঠা করা, যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। আগামী নির্বাচনে জয়ের জন্য নতুন দলের নেতারা সারা দেশ চষে বেড়াবে বলেও জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক। জনগণের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য ভোটের রাজনীতিতে আসুন। আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। বাপ নেতা হলে ছেলে নেতা হবে, এই ট্রেডিশন আর থাকবে না। আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকবো। দেশের সেবায় সাবেক সেনা কর্মকর্তাদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আর ঘরে বসে থাকার আর সময় নাই। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের পরও দেশে অপরাধ দুর্নীতি বন্ধ হয়নি। শহীদদের সম্মানে দখল চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। লক্ষ্মীপুরে দলের গণজামায়াত কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন তিনি। এদিকে কুমিল্লায় মহিলা জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নিয়ে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবি জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রায় 2 যুগ পর লক্ষ্মীপুরে প্রকাশ্যে জামায়াতে ইসলামের সমাবেশ, তাই তো বাড়তি উচ্ছ্বাস নেতাকর্মীদের মাঝে। শনিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের গন্তব্য ছিল আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। গণজামায়াত শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয় মাঠ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। গণ অভ্যুত্থানের পর দেশে অপরাধ দুর্নীতি বন্ধ হয়নি মন্তব্য করে 24-এর শহীদদের সম্মানে দখল চাঁদাবাজি বন্ধের অনুরোধ করেন তিনি। মানুষ আশা করেছিল যে 24-এর পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে। আমরা কি মুক্ত হতে পেরেছি? বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুরা দয়া করে আমাদের শহীদের রক্তকে তোমরা অপমানিত করবা না, এ অপকর্ম ছেড়ে দাও। পরে দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় অংশ নেন জামায়াতের আমির। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান তিনি। 5 আগস্টের পরে অনেকে অনেক সামাজিক অপকর্মে জড়িয়ে পড়েছেন। আপনারা বলুন তো, ইসলামী দলের কর্মীরা কোথাও কি কোনো অপকর্মে জড়িয়ে পড়েছে? কোনো একটা ইসলামী দলের লোক না, কেন না? তারা আল্লাহ তাআলাকে ভয় করে, এই জন্য তারা। এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে হাজী জাফর আলী সরকারি পাইলট স্কুল মাঠে মহিলা জামাতের কর্মী সমাবেশ হয়। এতে অংশ নিয়ে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত ভোটের আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, যত দ্রুত সম্ভব নির্বাচন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। জুলাই অভ্যুত্থানের 7 মাস পরও গড়ে ওঠেনি রাজনৈতিক ঐক্য। রাষ্ট্র মেরামতে প্রয়োজনীয় সংস্কার করতে দলগুলোর সদিচ্ছা ও ঐক্যমত্য অপরিহার্য। রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে এ মতামত তুলে ধরেন বিশ্লেষকরা। বলেন, পরপর 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি মানুষ,
তাই ভোটাধিকার ফিরিয়ে আনা জরুরি। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দেন তারা। রাজধানীর ব্র্যাক সেন্টারে চলছে গবেষণা প্রতিষ্ঠান সানেমের ৮ম বার্ষিক অর্থনৈতিক বিষয়ক সেমিনার। দ্বিতীয় দিনে আলোচনায় অংশ নেন সংস্কার কমিশনের সদস্য, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা। সম্মেলনে উঠে আসে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সম্ভাবনা, অসঙ্গতি ও নাগরিক প্রত্যাশার নানা দিক। বক্তারা বলেন, সংস্কার সহ গুরুত্বপূর্ণ বিষয়ে জনসম্পৃক্ততা জরুরি। ভাবে এটা আলোচনা হচ্ছে and I think you need to be more specific about which সংস্কার amongst all of this. নারীদের অংশগ্রহণ দেখাই যায় না, বিভিন্ন কারণ থাকতে পারে। এটা খুবই একটা হতাশার বিষয় যে সেই কমিশনগুলোর মধ্যে আমরা এই রিফ্লেকশনগুলো পাইনি। জুলাই গণঅভ্যুত্থানকে খাটো করে দেখছেন অনেকে, এমন অভিযোগ করে রাজনীতিবিদরা বলেন, এখনো খোলা মনে কথা বলার কোনো সুযোগ তৈরি হয়নি। যে আমাদের দেশে বিচারিক প্রক্রিয়া হবে, কিন্তু শেখ হাসিনাকে আমরা আন্তর্জাতিক আদালতে তুলতে চাই, এটা যদি ছাত্র জনতা এই দাবিটা তোলে তাহলে ইট ইজ অ্যানাদার হিস্টোরিক ইভেন্ট। তো গণতন্ত্রের কথা, আগামী দিনের সুদিনের কথা, এবং অবস্থাটা এমনই যে কিছু একটা করলেই কালকে একটা সুদিন চলে আসবে। তার সাথে কি এই জনসাধারণ ইনভলভমেন্ট আছে? ভোটাধিকার ফিরিয়ে আনার উপর জোর দিয়ে বিশেষজ্ঞরা বলেন, সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একটা ম্যাজিক ওয়ান নাড়াচাড়া করে সমস্ত কিছুর সমাধান, প্রসেসটা শুরু করার যে সুযোগটা তৈরি, সেই সুযোগটা যদি ব্যবহার করে না যায় তাহলে তো ভয়াবহ জায়গায় গিয়ে দেশ। জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের উপর জোর দেন বক্তারা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। গ্রীষ্মে দেশে লোডশেডিং হবে না জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আশ্বস্ত করেছেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, IMF চাপ দিলেও 6 মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি অন্তর্বর্তী সরকার। শীত শেষে বাড়ছে তাপমাত্রা, একই সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদাও। বিদ্যুৎ বিভাগের তথ্য, আসন্ন রমজানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকবে 15,700 মেগাওয়াট, গ্রীষ্মে যা দাঁড়াবে 18,000-এ। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে লোডশেডিং। এমন পরিস্থিতিতে আশ্বস্ত করে জ্বালানি উপদেষ্টা বলছেন, রোজা ও গ্রীষ্মে বাড়তি বিদ্যুতের যোগান দেওয়ার প্রস্তুতি আছে। তবে বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামানোর আহ্বান তার। আমরা বলেছি যে এই গরমকালে কি বলে যে থার্মোস্ট্যাট 25 ডিগ্রি বা তার উপরে রাখতে হবে, এবং এইভাবে যদি আমরা সবাই করি তাহলে আমরা কিন্তু রমজানে কোনো লোডশেডিং হবে না এবং আগামী গরমকালে কোনো লোডশেডিং হবে না। জ্বালানি উপদেষ্টা জানান, অনিয়ম, দুর্নীতি সহ নানা কারণে বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি যাচ্ছে 42,000 কোটি টাকা। এমন প্রেক্ষাপটে IMF বিদ্যুতের দাম বাড়াতে চাপ দিচ্ছে বলে জানান উপদেষ্টা। ব্যাপক দুর্নীতি হয়েছে বিদ্যুতের খাতে এবং আমরা ট্যারিফগুলো রিনেগোশিয়েট করতেছি। 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়াই নাই, আমরা IMF এর প্রচন্ড চাপ সত্য। এদিকে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাপ জানিয়েছে, এরই মধ্যে গ্রামে তীব্র হচ্ছে লোডশেডিং এর শঙ্কা। যে তাপদাহ মোকাবেলা করতে হবে বিশেষত গ্রামের মানুষদেরকে, সেখানে ভয়াবহ লোডশেডিং এর শিকার হবে। সরকার জ্বালানি, যে পরিমাণ জ্বালানি সরবরাহ বৃদ্ধি করতে হবে সেই পরিমাণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারবে না। ভবিষ্যতে শিল্প খাতে যারা নতুন করে গ্যাস সংযোগ নেবেন তাদের বাড়তি দর দিতেই হবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। শুভ খান, সময় সংবাদ। এই তবুও শত শত কোটি টাকার প্রকল্প নিয়ে অর্থ অপচয় ও লোপাটের অভিযোগ উঠেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের বিরুদ্ধে। আওয়ামী সরকারের সময় নেওয়া অপ্রয়োজনীয় এমন প্রকল্প বাতিলের কথা জানিয়েছে বর্তমান কর্তৃপক্ষ। তবে রাষ্ট্রের টাকা অপচয়ে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের প্রধান কার্যালয়, বিভিন্ন সুবিধা সম্বলিত ভবনটির নিচ তলায় থাকার কথা ছিল একটি মসজিদ, কিন্তু মূল নকশাকে চাপা দিয়ে সেখানে মসজিদ তৈরির বরাদ্দের অর্থ দিয়ে নির্মাণ করা হচ্ছিল বিমানের আদলে একটি জাদুঘর। পরিকল্পনা করা হয় অতিরিক্ত 20 কোটি টাকা দিয়ে আলাদা মসজিদ নির্মাণের, কিন্তু আওয়ামী সরকার পতনের পর বন্ধ হয়ে যায় অনিয়মকারীদের মিউজিয়াম নির্মাণযজ্ঞ।
অনিয়মের স্বর্গ গড়ে তোলা হয় বেবিচকের অনেক প্রকল্প জুড়েই। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, কক্সবাজার বিমানবন্দর সহ ছোট বড় অনেক প্রকল্পেই হাজার হাজার কোটি টাকার অনিয়মের নথি এখন দুদকের হাতে। বেবিচক বলছে প্রয়োজনীয়তা না থাকায় এমন 300 কোটি টাকার কার্যক্রম বন্ধ করেছে অর্থ মন্ত্রণালয়। 500 গাছ দূরে যেখানে একটা বড় মসজিদ আছে, তার পাশে আরেকটা বড় মসজিদ এবং আমার বিল্ডিং এর নিচে একটা বড় মসজিদ, তাইলে এই সিএটিসি স্কুলের পাশে মসজিদটা কি প্রয়োজন? মেইন ফোকাস হচ্ছে অপারেশনাল দিকে যত বেশি কাজ করা যায়, আমি ফোকাসড অন দ্যাট, যেটা আমাদের রেভিনিউ জেনারেট করবে, আমাদের ইকোনমিতে অবদান রাখবে, সেই কাজগুলোকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাম্বার 1 প্রায়োরিটি দিয়ে আমি আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। লুটপাটে জড়িত বেবিচক ও বিমান মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি বিশেষজ্ঞদের। আগে যারা করেছিল কোন গ্রাউন্ডে করেছে, কি প্রয়োজনে করেছে, এটা তো জানা দরকার ছিল। তো এটা নিয়ে আমার মনে হয় তাদের একটা সুস্থ তদন্ত হওয়া হোক, আর যদি এখানে দুর্নীতি হয় বা কোনো স্বার্থ জড়িত থাকে সেটারও তদন্ত হওয়া উচিত এবং বিচারের আওতায় আসা উচিত। উন্নয়নের নামে সাধারণ মানুষের দেয়া অর্থ কোনোভাবেই লোপাটের সুযোগ দেয়া হবে না বলেও জানিয়েছে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নীতির বাস্তবায়ন ঠিকঠাক হচ্ছে না, তাই সুবিধা ভোগ করতে পারছে না দেশের অর্থনীতি, এমন মন্তব্য করেছেন বাণিজ্য সচিব আব্দুর রহিম খান। শনিবার সকালে ডিসিসিআই আয়োজিত বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বিদ্যমান অবস্থা ও ভবিষ্যৎ পর্যালোচনার শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এর আগে 2024-25 অর্থ বছরের প্রথম প্রান্তিকের বাংলাদেশের অর্থনীতির সার্বিক প্রেক্ষাপটের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ, যেখানে মূল্যস্ফীতিকে 2025 সালে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় জোর দেওয়ার পরামর্শ দেন বক্তারা। আসছে বাজেট গতানুগতিক হচ্ছে জানিয়ে তারা বলেন, অর্থনীতি গতিশীল করতে সরকারি ব্যয় কমানোর পাশাপাশি রাজস্ব আয় বাড়াতে হবে। লজিস্টিক পলিসি আমরা করেছি, কিন্তু আমরা বলেছি এলপিজি অটো গ্যাস শিল্পের সুষ্ঠু বিকাশে বর্তমান নীতিমালা সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ এলপিজি অটো গ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে আয়োজিত সংগঠনটির তৃতীয় বার্ষিক সাধারণ সভায় এই দাবি জানানো হয়। বলা হয়, এমনভাবে নীতিমালা করতে হবে যেন ভোক্তা ও ব্যবসায়ী দুপক্ষই লাভবান হন। এ সময় সংগঠনটির সভাপতি দাবি করেন, পরিবেশ বান্ধব হওয়া সত্ত্বেও সনদ দেওয়ার নামে পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থা হয়রানি করছে বলেও দাবি করেন সংগঠনটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল মাওলা। শিল্প প্রতিষ্ঠানে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়াতে ব্যক্তিগত গাড়িতে সিএনজির পরিবর্তে এলপিজি ব্যবহারে সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান সংগঠনটির সদস্যরা। গত 15 বছর দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রেখে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বক্তারা জেনারেল ওসমানীর বীরত্বগাথা পাঠ্যপুস্তকে বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ওসমানী স্মৃতি পরিষদ তার স্মৃতি রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কয়েক দফা দাবি তুলে ধরেন। যখন মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে, তারপর থেকে বিপুল সংখ্যক এই সমস্ত দলীয় লোকজনও মুক্তিযোদ্ধা হিসেবে এখানে উঠে আসছে। তো এই টোটাল প্রক্রিয়ার সাথে যেরকম রাজনীতি সংশ্লিষ্টরা জড়িত ছিল, একইভাবে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডাররাও অনেক ক্ষেত্রে জড়িত ছিল। সত্যিকারের মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রেখে এইটা যাচাই করতে হচ্ছে। 5 আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে একটি নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য, বাংলাদেশকে নতুনভাবে গঠন করার জন্য। কিন্তু এই কাজটা তরুণদের করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন কবি, দার্শনিক, লেখক ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহার। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুরে সাধক আব্দুল কাদির রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের 57তম স্মরণ উৎসব উপলক্ষে আয়োজিত ওরস মাহফিলে কথা বলেন তিনি।
5ই অগাস্টে গণ অভ্যুত্থান হয়েছে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য। তরুণদেরকে এই কাজটা করতে দেওয়া হয় নাই। 5ই অগাস্টের সম্পর্কে একটা ইশতেহার বা ঘোষণা দিতে দেওয়া হয় নাই। তরুণরা আপোষ করে বলছে আমরা একটা নতুন দল করব, তারা দল করছে। 17 বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা, অরাজকতা মাত্র 15 মাসে দূর করা সম্ভব না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে EGIMNS শীর্ষক প্রকল্পের লাইট হাউসের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 15 বছর, 16 বছর, 17 বছরের যে অব্যবস্থা, যে অরাজকতা, এটা তো দূর করা 15 মাসে তো সম্ভব না। তো ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আমি জানি আমাদের কিছু কিছু সম্পূর্ণ সমস্যা আছে, আমরা ফেস করছি। আমরা যেমন ধরুন অনেকেই বলে স্যার ল অ্যান্ড অর্ডার আরও খারাপ হতে পারতো। চিন্তা করে দেখেন যে অবস্থাতে একটা সরকার বিদায় নিয়েছে, পালায়ে গেছে, বিদায় না পালায়ে গেছে, সব কিছু ফেলে থেকে পালায়ে গেছে, রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙচুর করে পালায়ে গেছে। হ্যাঁ, তো সেইটা আবার টেনে তুলতে একটু সময় তো লাগবে। সমস্যা আছে, সমস্যা হয়তো আরও ভালো হতে পারতো, বাট আমরা সর্বতভাবে চেষ্টা করছি, আমরা যতদিন আছি, যাতে ল অ্যান্ড অর্ডার ভালো হয়। এই মুহূর্তে দেশের গুরুত্বপূর্ণ খাত সংস্কারের জন্য রাজনৈতিক ঐক্যমত গঠনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে UNDPর আয়োজনে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বিষয়ক আঞ্চলিক সেমিনারে অংশ নিয়ে একথা জানান প্রধান বিচারপতি। গুরুত্বপূর্ণ খাত ভিত্তিক সংস্কার প্রস্তাবের উপর রাজনৈতিক ঐক্যমত গঠনের চেষ্টা চলছে। এখানে আমাদের মনে রাখতে হবে, বিচার বিভাগ সেপ্টেম্বর 2024 থেকে সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে একটি অগ্রগামী ভূমিকা পালন করছে, যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। তদুপরি বিচার বিভাগের বিস্তৃত এবং বিশদ খাতভিত্তিক সংস্কার প্রস্তাবসমূহ প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্কার কমিশনগুলোর সাথে ভাগাভাগি করা হয়েছে এবং তাদের প্রস্তাবে সেগুলোর প্রতিফলন দেখা যাচ্ছে। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে 85টি ঘর হস্তান্তর করেছে নৌবাহিনী। ঘরগুলো তুলে দেন চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রধান রিয়াল অ্যাডমিরাল মীর এরশাদ আলী। নতুন ঘর পাওয়ায় জীবনের অনিশ্চয়তা অনেকটা দূর হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। ফেনী থেকে ফিরে নুরজামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানি প্রবেশের কারণে গত আগস্ট মাসে দেশের পূর্বাঞ্চলের বৃহত্তর ফেনীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। স্মরণকালের ভয়াবহ ও আকস্মিক এই প্লাবনে বাড়িঘর, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির সহ সম্পূর্ণ এলাকা তলিয়ে যায়। স্মরণকালের ফেনীর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ছিল জনজীবন। মাথিয়ারা গ্রামের আবুল বাশার পরিবারের সদস্যদের বাঁচাতে স্ত্রী, ছেলে, মেয়ে সহ আশ্রয় নিয়েছিলেন পাশের মসজিদে। ভয়াবহ বন্যার পানিতে বিলীন হয়েছিল নিজের একমাত্র থাকার ঘরটি। তবে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় নতুন থাকার ঘর পেয়ে স্বস্তি ফিরেছে 50 আবুল বাশার ও তার পরিবারের। বন্যায় বাড়িঘর হারিয়ে আশ্রয়হীন ও অসহায় মানুষদের নিরাপদ আবাসন ব্যবস্থা করে দিতে শনিবার বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ও নৌবাহিনীর সহায়তায় প্রস্তুতকৃত 85টি কাঠ টিনের তৈরি দ্বিতল ঘর হস্তান্তর করা হয়। নতুন ঘর পেয়ে খুশি ক্ষতিগ্রস্তরা। আমি একটা আবেদন করছিলাম, নৌবাহিনীর লোকেরা এসে তাদের উচিলে, তারা আল্লাহর হুকুমে তাদের উচিলে আমাদের একটা ঘর করে দিছে। আমার মাথা গোস আবার স্থান করে দিয়েছে। নৌবাহিনীকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। প্রকৃত লোকগুলা তারা পাইতেছে। ফেনী জেলায় তারা 85টা ঘর দিচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে একটা ঘর পাইলাম, বা আমার উপকার হইল। ওনাদের উদ্যোগে যে 2টা ঘর করে দিয়েছে, আমরা মাথিয়ারবাসী খুব খুশি হয়ে গেছি। চট্টগ্রাম নৌ অঞ্চল প্রধান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর মাঝে গৃহগুলো হস্তান্তর করেন। এই বাড়িগুলো 1.5 তলা বিশিষ্ট। এতে করে বিগত আকস্মিক বন্যার মতো হঠাৎ যদি প্লাবন আসে, আপনারা পরিবার পরিজন নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের এই উদ্যোগ অনুসরণ করে বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিত্তমান ব্যক্তিবর্গ আরও উদ্যোগী হয়ে
আপনাদের সাহায্যে এগিয়ে আসবেন। গত আগস্টে ফেনীতে ভয়াবহ বন্যায় সম্পূর্ণভাবে বিলীন হয়েছে ১,৭০০ ঘর। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয় ৬,৫০০ ঘরবাড়ি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, ফেনী। ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস.এম. জিয়াউল আজিম। শনিবার সকালে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের শহীদ ক্যাপ্টেন নুরুল আবসার প্যারেড গ্রাউন্ডে সামরিক মর্যাদায় এই অভিষেক অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ আলী ও অনারি ক্যাপ্টেন মোহাম্মদ আব্বাস আলী মেজর জেনারেল এস.এম. জিয়াউল আজিম নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। এর আগে তিনি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অফ ইএমই আজকে যে অবস্থানে এসেছে তার পেছনে রয়েছে এই কোরের প্রতিটি অফিসার, জেসিও, সৈনিক এবং বেসামরিক ব্যক্তিবর্গের অসামান্য অবদান। আমি তাদের প্রত্যেককে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সকলের সম্মিলিত কারিগরি নৈপুণ্যেই এই কোরের সদস্যরা দেশে এবং জাতিসংঘ মিশনে সকলের আস্থা এবং প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছেন। শিক্ষার্থীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে বরিশালের বাকেরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন পেশাজীবীদের মতবিনিময় সভা। শনিবার সকালে বাকেরগঞ্জ অডিটোরিয়ামে ছাত্র শিক্ষক ঐক্য পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় সামাজিক দূরত্ব দূরীকরণ, শিক্ষার্থীদের অধ্যয়নমুখীকরণ, শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা ও মাদকমুক্ত তরুণ সমাজ গঠন বিষয়ে আলোচনা করেন বক্তারা। সভায় শিক্ষার্থীরাও তাদের নানা ভাবনা তুলে ধরেন। মতবিনিময় সভায় ছাত্র শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এটির মাধ্যমে আমরা শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পারবো এবং আমরা সঠিকভাবে শিক্ষার বিকাশ করতে পারবো। শিক্ষক ও ছাত্রদের সমন্বয়ে দেশে যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে মেধা গঠন, দেশে যে মাদক মুক্ত করা এবং সমাজ গঠন এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা ছাত্র, শিক্ষক, অভিভাবকদেরকে সমন্বয় করা এবং তাদের সম্পর্কের দূরত্ব কমানোর জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থা ও শিক্ষার পরিবেশ গড়ার জন্য আমাদের আজকের এই আয়োজন। সহায়তা ছাড়াই প্রথমবারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় গভীর সমুদ্র বন্দর চ্যানেল খনন করছে চট্টগ্রাম বন্দর। এতে বছরে অন্তত 350 কোটি টাকা সাশ্রয় হওয়ার পাশাপাশি সক্ষমতা অর্জন হবে দেশের। এই ড্রেজিংয়ের ফলে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের চ্যানেলের নাব্য বাড়ায় জাহাজ চলাচল নিরাপদ হবে বলে দাবি কর্তৃপক্ষের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় মাতারবাড়ি ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি সমুদ্র বন্দরে 2023 সালে এপ্রিলে 13 মিটার ড্রাফটের কয়লাবাহী জাহাজ ভেড়ানোর মধ্য দিয়ে গভীর সমুদ্র বন্দর যুগে প্রবেশ করে বাংলাদেশ। গভীর এই সমুদ্র বন্দরে 14.3 কিলোমিটার দীর্ঘ কৃত্রিম চ্যানেল নির্মাণ করে কয়লা বিদ্যুৎ প্রকল্পের আওতায় পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ। 2023 সালের সেপ্টেম্বরে সেটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে নির্মাণের 2 বছরের মধ্যে চ্যানেলের বিভিন্ন জায়গায় পলি জমতে শুরু করে। কোথাও কোথাও পানির গভীরতা নেমে এসেছে 10 মিটারে। এমন পরিস্থিতিতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর চ্যানেলটি রক্ষায় চট্টগ্রাম বন্দর নিজস্ব ড্রেজার খনক দিয়ে শুরু করেছে খনন কাজ। গত মাসে প্রথম দফায় ড্রেজিং করা হয়। খনক এতদিন কর্ণফুলী ড্রেজিং করলেও এবারই প্রথমবারের মতো গভীর কোনো সমুদ্র বন্দরের চ্যানেল ড্রেজিং করছে। এতে করে বছরে কমপক্ষে 350 কোটি টাকা সাশ্রয় হওয়ার পাশাপাশি সক্ষমতা ও দক্ষতা অর্জন করছে চট্টগ্রাম বন্দর। গত 1 বছরে আমরা বেশ কয়েকটি সার্ভে করে দেখেছি এখানে নাব্যতা বেশ হ্রাস পেয়েছে। তো কিছু কিছু জায়গায় বেশ কমে আসছে। তো সেই জায়গাগুলোকে আমরা টার্গেট করে এই জাহাজটাকে ডিপ্লয় করেছি এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই জাহাজটা এখানে কাজ করবে কন্টিনিউয়াসলি। ড্রেজিংয়ের নানা চ্যালেঞ্জ নিতে হচ্ছে খনককে, বিশেষ করে ব্রেক ওয়াটার ও চ্যানেলটি এখনো স্থিতিশীল না হওয়ায় পলি জমছে। সেই সঙ্গে সাগর থেকে জোয়ার ও জাহাজের সঙ্গে আসা পলিও বের হওয়ার সুযোগ না পাওয়ায় নাব্যতা কমেছে চ্যানেলে। তবে এসব মোকাবেলা করে ড্রেজিং করছে বন্দরের একমাত্র খননকারী এই জাহাজ। এছাড়া টেন্ডারের মাধ্যমে কাজ করা ড্রেজারগুলো থেকে খনকের সক্ষমতা বেশি হওয়ায় সফলতাও বেশি হবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের।
এখানে মাটিটা সাধারণত কাদা মাটি, বাট কর্ণফুলী চ্যানেলের মাটিটা বালি মাটি। তো ওই মাটিটা খুব সহজে উঠে যায়, বাট এই মাটিটা উঠাতে একটু টাইম লাগে। তো এই জিনিসগুলো চ্যালেঞ্জ আছে, আশা করি এগুলো যতদিন যাবে ততদিন সবাই আমরা অভ্যস্ত হয়ে যাব। 2016 সালে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প হাতে নেয় সরকার। জাইকার অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে বঙ্গোপসাগর থেকে মাতারবাড়ি পর্যন্ত 14.3 কিলোমিটার দীর্ঘ, 16 মিটার গভীরতা এবং 250 মিটার চওড়া এই চ্যানেল নির্মাণ হয় বিদ্যুৎ প্রকল্পের আওতায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ওপর নির্ভর করে জেলা চা বাগান সহ পর্যটন কেন্দ্রগুলো গড়ে উঠলেও বেহাল দশা স্টেশনটির। দীর্ঘদিন ধরে উন্নয়ন ও সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। সংকট রয়েছে স্টেশনটির লোকবলেও। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের কথা জানান স্টেশন মাস্টার। শাহ অলিদুর রহমানের তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন 1912 সালে নির্মিত। রেলওয়ে স্টেশনটি ব্যবহার করে চা ও একাধিক পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। ট্রেন ভ্রমণ আরামদায়ক হওয়ায় এলাকার চা বাগান সহ পর্যটন কেন্দ্রগুলো স্টেশনটির ওপর নির্ভর করে চাঙা হয়ে ওঠে। তবে ব্রিটিশ আমলে নির্মিত জরাজীর্ণ এই রেলওয়ে স্টেশনটির উন্নয়নে দীর্ঘদিন নেওয়া হয়নি কোনো উদ্যোগ। 7 মাস আগে প্ল্যাটফর্ম উঁচু করার জন্য পুরো স্টেশনে বিছানো হয় ইট, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও সেভাবেই পড়ে আছে। এছাড়া স্টেশনে যাত্রীদের বিশ্রামাগারের আসবাবপত্র জরাজীর্ণ, রয়েছে লোকবল সংকটও। 6 জন স্টেশন মাস্টারের জায়গায় 3 জন, বুকিং সহকারী 6 জনের বিপরীতে 4 জন, আয়া পোস্টে 3 জনের জায়গায় নেই একজনও। প্ল্যাটফর্মে বসার কোনো জায়গা নাই, যতটুকু একটা ছোট রুম আছে, 2টা রুম আছে, যেটা সংকুলান হয় না। পর্যটন লোকগুলো আসে, এখানে আসলে তারা বাথরুমের জন্য খুব একটা উড়াউড়ি করে, তারা বাথরুম পায় না থুকাইয়া। এখানে বেশি সমস্যাটা হইলো বাথরুমের। অ্যাভেলেবল টিকিট পাওয়া যায় না, টিকিটের জন্য অপেক্ষা করতে হয় 1 মাস মিনিমাম 1 মাস অপেক্ষা করলে একটা টিকিট পাওয়া যেতে পারে। There could be maybe some more facilities, maybe it would be helpful to have more signs, some signs in English for the tourist so that they can understand where to go and where to ask for help. স্টেশনটির উন্নয়ন ও সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের কথা জানালেন স্টেশন মাস্টার। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি, ওনারা আমাদেরকে আশা দিয়েছেন যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধানগুলো হয়ে যাবে। স্টেশনের দেয়া তথ্য মতে এটি ব্যবহার করে প্রতিদিন 5000-এর বেশি যাত্রী যাতায়াত করেন। সময় সংবাদ, মৌলভীবাজার। ময়মনসিংহের গ্রামাঞ্চলে প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক সংকট থাকলেও উল্টো চিত্র শহরে। প্রয়োজন নেই, তবুও ডেপুটেশন শহরে পোস্টিং নিয়ে বসে আছেন অনেকে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, প্রাথমিক শিক্ষার মান বাড়াতে দূর করতে হবে অনৈতিক পোস্টিং ব্যবস্থা। এতে গ্রামের স্কুলগুলোতে বাড়বে শিক্ষার মান। উবাইদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। ময়মনসিংহ সদরের বোররচর ইউনিয়নের পয়েস্তির চর তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। 6 জন শিক্ষকের অনুমোদন থাকলেও আছেন 3 জন, তার মধ্যে আবার 1 জন প্রশিক্ষণে, অন্যজন ছুটিতে। এই অবস্থায় একাই স্কুলের পাঠ কার্যক্রম চালাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা আক্তার। শিক্ষক না থাকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর 24 জন শিক্ষার্থীর পাঠদান করছেন তিনি। জানালেন, শিক্ষক সংকটের কারণে ক্রমেই কমছে শিক্ষার্থীর সংখ্যা। একজন ম্যাডাম সবার ক্লাস নিতে পারে না, ম্যাডাম যদি আরেকটা ক্লাস নেয় তাহলে আমরা ওই ক্লাসে আমরা বই থাকি। মানসম্মত শিক্ষা পাইতে গেলে আমাদের শিক্ষক দরকার। গ্রামের বাচ্চারা তো আসলে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে ভিন্ন চিত্র নগরীর পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জনবল কাঠামো অনুযায়ী 15 জন শিক্ষকের পদ থাকলেও সেখানে আছেন 21 জন, যাদের সবাই নারী। এর মধ্যে 6 জন শিক্ষক অন্য জেলা ও উপজেলার স্কুলে পদায়ন থাকলেও ডেপুটেশনে আছেন এই স্কুলে। ডেপুটেশন কিন্তু আমাদের কোনো যে আমরা নিজেরা পাওয়ার দিয়ে নিয়ে আসছে এরকম কিন্তু না। প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য বলছে, ময়মনসিংহ শহরের 11টি স্কুলে প্রয়োজনের অতিরিক্ত ডেপুটেশনের শিক্ষক রয়েছেন 22 জন। শিক্ষা কর্মকর্তারা বলছেন, তদবির আর প্রভাবের কারণে গ্রাম থেকে শহরের স্কুলে বেশি শিক্ষক চলে আসছেন। এ নিয়ে অসহায় তারা। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আইনের যথাযথ প্রয়োগ বাস্তবায়নের দাবি নাগরিক সমাজের। কিছু কিছু আছে ঊর্ধ্বতন অফিসের থেকে দেওয়া,
ওনারা ওনাদের আদেশ তো আমাদের বাতিল করার এখতিয়ার নাই। অনেক শিক্ষককে আমরা দেখতে পাই যারা কোনোভাবেই এখানে প্রমোশন বা এখানে সংযুক্ত হওয়ার কথা বা এখানে পোস্টিং হওয়ার কথা না, তারা এসেছেন অনৈতিকতার ভিত্তিতে। জেলার 2140টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 706টিতে নেই প্রধান শিক্ষক। সহকারী শিক্ষকের পদ শূন্য 608 জন। প্রাথমিক বিদ্যালয় তদারকির জন্য 87 জন সহকারী শিক্ষা কর্মকর্তা থাকার কথা থাকলেও সংকট আছে 22 জনের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। সময় বছরের একমাত্র ফসল বোরো ধান আবাদের পর বন্যা, খরা, বাঁধ আতঙ্কে দিন কাটে সুনামগঞ্জের হাওরবাসীর। গত কমাসে ছিটে ফোটা বৃষ্টি না হওয়ায় পর্যাপ্ত সেচের অভাবে খা করছে ফসলের মাঠ। নদ নদীগুলো পানি শূন্য, নির্ধারিত সময়ের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজও শেষ হয়নি। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জের হাওর ঘুরে নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। বর্ষায় বানের পানিতে নদী উপচে দুকুল ভাসিয়ে দেয়, আর সেই নদী শুষ্ক মৌসুমে একেবারে মরুভূমিতে পরিণত হয়। সুনামগঞ্জের জাদুকাটা নদীতে চলছে মেলা। সুনামগঞ্জের বিশ্বমপুরের এই জাদুকাটা নদীর বুকে ধান লাগিয়েও বছরের একমাত্র ফসল টিকাতে পারছেন না এই এলাকার কৃষকেরা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বলছে আগামী মৌসুমে সেচ সুবিধা করে দিবেন এই এলাকার জন্য। নদী শুকিয়ে খাঁ করায় সেচের জন্য পানি সংকটে কৃষক। বড় মৌসুমের শুরু থেকে বৃষ্টির দেখা পায়নি হাওর পাড়ের মানুষ। দেখার হাওর, শনির হাওর সহ পানির অভাবে হাজার হাজার হেক্টর ধানের ক্ষেত শুকিয়ে চৌচির। ব্যক্তি পর্যায়ে ছাড়া হাওরের মাত্র 30% জমি বিএডিসির সেচ সুবিধায় রয়েছে। আগামীতে এর পরিধি বাড়ানোর কথা জানালেন সংশ্লিষ্টরা। নদী নাই, পানি কোথায় দিব? ধান একেবারে মরার অবস্থা। 10 বছরের ভিতরে যে নদী এবার ভরে থাকে। 40টা 5 কিউসেক মোটর আর 15টা 2 কিউসেক মোটর কৃষকদেরকে বিতরণ করা হবে আগামী 5 বছরে। পানি উন্নয়ন বোর্ড 2023 সালে সুনামগঞ্জের 19টি নদীর 443 কিলোমিটার খননে 2000 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়। প্রকল্প বাস্তবায়নে দিন গুনছেন সংশ্লিষ্টরা। আমাদের নদীগুলোতে ড্রেজিং হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা সার্ভিস ওয়াটার ব্যবহার করতে পারবো এবং যে সেচের যে সমস্যাটা সেটা নিরসন হবে। এদিকে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম সহ বড় মৌসুমের আগাম বন্যা মোকাবেলায় বিভিন্ন প্রকল্প নিয়ে জরুরি সভা করেন জেলা প্রশাসক। 28 ফেব্রুয়ারি ফসল রক্ষা বাঁধ সংস্কারে শেষ সময়সীমা থাকলেও 15% বাঁধ এখনও সংস্কার হয়নি। তবে শেষ সংকট দূর করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। আমরা বিএডিসিকে বলবো যেন আরো কিছু সংখ্যক জরুরি ভিত্তিতে এলএলপি আমাদের অনুকূলে বরাদ্দ দেয়। চলতি বড় মৌসুমে জেলায় 2,23,000 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। জামালপুরের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে পতিত জমিতে তুলা চাষে ভাগ্য ফিরেছে অনেক চাষির। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে ভালো। তুলা উন্নয়ন বোর্ড বলেছে চর ছাড়াও জেলার অন্য অনাবাদী জমিতেও তুলা চাষে সহযোগিতা করা হচ্ছে। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। মনে হতে পারে ফসলের ক্ষেতে পড়ে আছে রাশি রাশি শিলা, তবে একটু কাছে যেতেই ভাঙবে ভুল। সবুজ পাতার মাঝে ফুটে আছে ধপধপে সাদা তুলো। জামালপুর সদর উপজেলার নাওভাঙা চর, কম্পরপুর ও পাথালিয়া সহ জেলার বিভিন্ন স্থানে পতিত জমিতে বেড়েছে তুলা চাষ। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে ভালো। তুলা উন্নয়ন বোর্ড জানায় সিবি হাইব্রিড 1, সিবি 12 ও 13 সহ আরও 5 প্রজাতির তুলা চাষ করা হচ্ছে। কৃষকরা জানান চরের জমিতে কোনো ফসল না হওয়ায় তুলা চাষ করে লাভবান হচ্ছেন তারা। প্রতি একরে 15 থেকে 16 মণ তুলা উৎপাদন হয়, আর প্রতি মণ 4000 টাকায় কিনে নেয় তুলা উন্নয়ন বোর্ড। তবে শ্রমিক বেতনের কারণে তাদের কিছুটা বেকায়দায় পড়তে হচ্ছে। কৃষকদের দাবি তুলার দাম আরেকটু বাড়ানো হলে লাভবান হবেন তারা। এই জায়গাতে আর কোনো ফসল হয় না, অনেক কম হয়। ওইখানে আমরা তুলার চাষ করি, তুলার চাষে অনেক লাভবান। হেরা বিষ সার দেওয়ার পরে আমরা নাগার পরে মনে করেন তুলি উঠাই হ্যাঁ হেগর কাছে দিয়ে হেরা বাদ বাহিতে হাইকে দিয়ে কাগজ নয় সঙ্গে সঙ্গে আমার টাকা দিয়ে দেয়। আমার টাকা কোনো মান নাই, আমরা না গেলেও ওরা বিকাশে টাকা আমার পাঠাই দেয়।
তাতে আমরা অন্য ফসল থেকে উন্নত আছি। করতে আছি 15 বছর ভালোই, কিন্তু এই বছর সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, লেবারের দাম বেশি। তুলা উন্নয়ন বোর্ড বলছে চর ছাড়াও জেলার অন্য অনাবাদি জমিতেও তুলা চাষে করা হচ্ছে সহযোগিতা। তুলা লাগানো থেকে শুরু করে ওঠানো পর্যন্ত চাষিদেরকে সমস্ত রকম টেকনোলজি দিয়ে থাকি, বিভিন্ন ধরনের প্রণোদনা এবং প্রদর্শনী দিয়ে থাকি, সাথে প্রান্তিক চাষিদের জন্য ওই বিভাগীয় ঋণের ব্যবস্থা আছে। আগামীতে চাষিদের আগ্রহ বাড়বে বলে আশা করছি। তুলা উন্নয়ন বোর্ডের তথ্য মতে এবছর 300 হেক্টর জমিতে তুলার চাষ করা হয়েছে। সময় সংবাদ দেখছেন ভোরের সময়। তাজা টমেটোতে তৈরি মজাদার প্রাণ মিনি সস, প্রাণ সস, সসের বস। নওগাঁয় বাজারে বেড়েছে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ। বিভিন্ন সবজির দাম কেজিতে কমেছে 8 থেকে 10 টাকা। এতে খুশি ক্রেতারা, তবে চাষিরা বলছেন উৎপাদন খরচও উঠছে না তাদের। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। আলু, বেগুন, টমেটো, সিম, বাঁধাকপি ও ফুলকপি থরে থরে সাজানো এসব সবজি নিয়ে বিক্রির অপেক্ষায় চাষিরা। বিক্রেতারা জানান, নওগাঁর পাইকারি আড়তে বেড়েছে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ, তবে কমেছে দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা পর্যন্ত দাম কমায় খুশি ক্রেতারা। ভুটান বিক্রি হচ্ছে 15 টাকা কেজি, 600 টাকা দাম। স্টিক বিক্রি হচ্ছে আপনার 500 টাকা দাম। তারপর এটা হচ্ছে 480 টাকা দাম। বড় বেগুন চলিচ্ছে 24 টাকা কেজি পাইকারি, আর ছোট বেগুন 20 টাকা কেজি। করলার বাজার 70, সময়তে 80 পর্যন্ত যাচ্ছে, বাজার কম একের জন্য। ক্রেতারা স্বস্তি পেলেও লোকসান গুনছেন চাষিরা। তারা বলছেন কোনোভাবেই তারা উঠাতে পারছেন না উৎপাদন ব্যয়। 300 টাকা মন, 400 টাকা মন, তাও লিবার মতো বন্ধব নাই। সিমে মনে করো দাম খুবই কম, বুঝা গেছে। এই সিম বেচে আমাদের ওষুধের দামই হবে না। উৎপাদন যা হচ্ছে আমাদের খুব অপরতা, বাজার 8 থেকে 9 টাকা ঊর্ধ্ব। কৃষি বিভাগের তথ্যে চলতি মৌসুমে জেলায় 34,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির আবাদ করা হয়েছে। নওগাঁর আশপাশের প্রান্তিক চাষিরা এই আড়তে সবজি তুলে থাকেন। প্রতিদিন ভোর থেকে বেলা 12টা পর্যন্ত অন্তত 20 থেকে 25 লাখ টাকা সবজি পাইকারি বেচা কেনা হয়। নওগাঁর সবজির আড়ত থেকে এমআর রকি, সময় সংবাদ। হবিগঞ্জের হাওরে দেশীয় মাছের সরবরাহ কিছুটা কমলেও বাজারে দাম রয়েছে সহনীয় পর্যায়ে। জেলার হাওরের মাছের সর্ববৃহৎ পাইকারি বাজার বসে শায়েস্তানগর মাছ বাজারে। বিভিন্ন হাওর নদী থেকে দেশীয় মাছ সংগ্রহ করে জেলেরা ভোরে নিয়ে আসেন এ বাজারে। সেখানে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হবিগঞ্জের হাওরগুলোতে মাছের সরবরাহ কিছুটা কম থাকলেও বাজারে তেমন প্রভাব পড়েনি। বাজারে মাছের যে দাম আছে তা এখনো অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে। আমরা কথা বলেছিলাম যে এখানে মাছ ব্যবসায়ীদের সাথে। আজকে বিশেষ করে আমরা সকাল থেকে দেখেছি যে এখানে শীতের দিনে প্রথম এই বৃষ্টি হচ্ছে আজকে, এবং গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এখানে যারা মাছ বিক্রি করছেন তাদের বিভিন্ন প্রবলেম হচ্ছে। তবে হবিগঞ্জে যে শায়েস্তানগর সবচেয়ে বড় মাছের বাজার, এই মাছের বাজারে যা ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে একটা দাবি করে আসছিলেন যে এখানে কোনো ছাউনি না থাকার কারণে তারা মাছ বেচা কেনায় অনেক তারা বড় ধরনের সমস্যায় পড়েন, এবং বিশেষ করে তারা জানিয়েছেন যে শীতে এবং বৃষ্টির সময়ে তারা যে এই ছাউনি না থাকার কারণে তারা এখানে মাছ বেচা বিক্রিতে তাদের অনেক ধরনের সমস্যা হয়। তো আজকে বিশেষ করে হঠাৎ করে বৃষ্টি আসার কারণে এখানে যারা মাছ ব্যবসায়ীরা আছেন তাদের যে মাছ কেনা ক্রেতা এবং বিক্রেতারা তাদের সকলেরই সমস্যা হচ্ছে, এবং তাদের যে দাবিটি ছিল দীর্ঘদিনের যে তাদের এখানে একটি যাত্রী যে কোনো ধরনের একটি ছাউনি যদি করা যেত, অস্থায়ী ছাউনি হলো তারা অন্ততপক্ষে রোদ এবং বৃষ্টিতে তারা মাছ তারা বিক্রি করতে পারতেন। তো মাছের যারা পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা আছে তারা জানিয়েছেন যে এখানে যে হবিগঞ্জের যে জেলার সবচেয়ে বড় মাছের বাজার এটি, এবং এখানে হবিগঞ্জের বানিয়াচং, লাখাই, নবীগঞ্জ সহ বিভিন্ন হাওরের যে দেশীয় মাছগুলো আছে এখানে মাছ পাওয়া যায়, এবং এই বাজার থেকে মাছ কিনে নিয়ে জেলার বাইরে ঢাকা, সিলেট সহ বিভিন্ন জেলায় এখানে মাছ বিক্রি করেন পাইকাররা। তো কথা বলেছিলাম যে মাছ ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন মাছের বাজার গত শীতের সময়ে বেশ কম ছিল এবং মাছের সরবরাহ অনেক বেশি ছিল, তবে কিছুদিন যাবৎ গত এক সপ্তাহ থেকে মাছের সরবরাহ কিছুটা কমেছে। তারপরেও সরবরাহ কমার পরেও মাছের যে দাম আছে তা এখন অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে। তারা জানিয়েছেন এখানে
এখানে যে বোয়াল মাছ আছে 700 টাকা থেকে 800 টাকা কেজি, মাগুর মাছ 700 টাকা থেকে 800 টাকা কেজি, রুই মাছ 300 থেকে 400 টাকা কেজি, তারপর কাতলা মাছ 300 থেকে 400 টাকা, এখানে মলা মাছ আছে 300 থেকে 400 টাকা কেজি, এবং অন্যান্য মাছ আছে যে বাইম মাছ 800 থেকে 1000 টাকা কেজি। এছাড়াও যে বিভিন্ন ধরনের চিতল মাছ আছে, চিতল মাছ 500 থেকে 700 টাকা কেজি, এবং বিভিন্ন বাজারে যে মাছের যে সরবরাহ, এই সরবরাহ যদিও কিছুটা কম, তারপরেও মাছের যে বাজার আছে, যে বাজারে অনেকটাই এখানে সরবরাহ কম থাকার পরেও বাজারে যে দাম আছে তা সহনীয় রয়েছে। তো আমরা মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলে যে জিনিসটা জানতে পেরেছি যে এখানে মাছের প্রচুর মাছ এই বাজারে পাওয়া যায়, এবং মাছের যে সরবরাহ অন্যান্য বাজারের তুলনায় এখানে বেশি থাকে। যদিও আজকে কিছু বৃষ্টির কারণে সরবরাহ কিছু কমেছে, তারপরেও তারা জানিয়েছে যে এখানে দেশীয় মাছের সবচেয়ে যে বড় মাছগুলো, এই মাছগুলো এখানে পাওয়া যায়। এবং আমরা আমার সামনেই দেখা যাচ্ছে যে এখানে বড় বড় বোয়াল মাছ এখানে বিক্রি হচ্ছে, এবং অন্যান্য যে মাছগুলো আছে এই মাছগুলো এখানে বিক্রি হচ্ছে সকাল থেকে। যদিও আজকে বৃষ্টির কারণে কিছুটা সরবরাহ কম, তারপরেও অন্যান্য দিনের তুলনায় যে বাজার দর আছে তা প্রায় সমপর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ীরা। তো আমরা মাছের যে খুচরা এবং পাইকারি ব্যবসায়ীরা তারা একটাই দাবি জানিয়েছেন যে এখানে যে এই বড় বাজার, এই বড় বাজারটিতে একটি ছাউনি দরকার। তাদের একটা ছাউনি দাবি, যে তারা এই বৃষ্টি দিনে যাতে তারা একটি ছাউনিতে বসে যারা তারা মাছ বেচা কিনা করতে পারেন, এইটা তাদের মূল দাবি। এই ছিল আজকের মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। এবার ইউক্রেন যুদ্ধ শুরুর দায়ভার জেলেনস্কি থেকে সরিয়ে পুতিনের ঘাড়ে চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের দায়ভার সরিয়ে নিলেও খনিজ সম্পদের মালিকানা না দিলে ইউক্রেন বড় সড় সমস্যার সম্মুখীন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এছাড়া ইউক্রেনের সেনাবাহিনীকে স্টারলিংকের সেবা বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রশাসন। রয়টার্স জানিয়েছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেন পুনর্গঠনে ইউরোপে আটকে থাকা রুশ সম্পদের একটি অংশ ব্যবহারে রাজি হতে পারে ক্রেমলিন। এর আগে ইউক্রেন যুদ্ধের দায় জেলেনস্কির কাঁধে চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার ট্রাম্প সেই বক্তব্য পাল্টে ফেলেছেন। স্থানীয় সময় শুক্রবার তিনি বলেন, প্রকৃতপক্ষে রাশিয়া ইউক্রেনে হামলা করেছে, তবে জেলেনস্কি এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধ এড়াতে পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দ্রুত বদলাচ্ছে। ইউক্রেনকে সামরিক সহায়তার বিনিময়ে $500 বিলিয়ন খনিজ সম্পদের দাবিতে অনড় অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি কিয়েভ এই চুক্তিতে রাজি না হয় তবে দেশটি ব্যাপক সমস্যার সম্মুখীন হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও এতে রাজি হননি। খনিজ সম্পদের এই চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বাড়ছে। খনিজ সম্পদ না দিলে ইউক্রেনের সামরিক বাহিনীকে দেয়া ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ব্যবহারও সীমিত করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেছেন। সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং শিগগিরই রাশিয়া যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইউরোপে আটকে থাকা $300 বিলিয়ন রুশ সম্পদের একটি অংশ ইউক্রেন পুনর্গঠনে ব্যবহারের প্রস্তাব দিয়েছে ক্রেমলিন। তবে শুধুমাত্র রুশ দখলকৃত অঞ্চলগুলোতে এই অর্থ ব্যয়ের শর্ত দিয়েছে মস্কো। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে হঠাৎ করা অবস্থান নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী। তারা চাইছেন যুক্তরাষ্ট্র যেন তড়িঘড়ি করে কোনো আপোষমূলক চুক্তিতে না যায় এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ইউরোপের ভূমিকা বজায় থাকে। মালিহা সৌরবার্দী, সময় সংবাদ। কানাডাকে 51তম রাজ্য বানানোর ইঙ্গিত দিয়ে ফের বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মজার ছলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হলেও নিজেদের জাতীয় সঙ্গীত রাখতে পারবে কানাডা। এদিকে 4 নেশনস ফেস অফ হকি টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শিরোপা জেতার পর ট্রুডো জানান, তার দেশ বা দেশের খেলা কোনোটাই ওয়াশিংটনের কর্তৃত্বে যাবে না। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর থেকে কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুরুতে ট্রাম্পের এই বক্তব্যকে অনেকে রসিকতা হিসেবে হালকাভাবে নিলেও যত দিন গড়াচ্ছে এই বক্তব্যকে ঘিরে জটিলতা তত বাড়ছে। কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য বানানোর প্রসঙ্গে আবারও মন্তব্য করেছেন ট্রাম্প। ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরদের এক সভায় তিনি বলেন, কানাডা যদি যুক্তরাষ্ট্রের অংশ হয় তবে দেশটি তার জাতীয় সঙ্গীত ও কানাডা রাখতে পারবে। ট্রাম্পের দাবি, কানাডা অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল এবং দেশটির জন্য মার্কিন সামরিক সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প বলেন, অটোয়ার টিকে থাকার জন্য ওয়াশিংটনের সাহায্য প্রয়োজন, আর এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যাওয়া কানাডার জন্য সুফল বয়ে আনবে বলে মন্তব্য করেন ট্রাম্প। কানাডার সঙ্গে চলমান শুল্ক নিয়েও কটাক্ষ করেন তিনি। ট্রাম্পের সঙ্গে সুর মেলালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ট্রুডো নিজেই স্বীকার করেছেন যে নতুন শুল্ক আরোপ হলে কানাডার অস্তিত্ব সংকটে পড়বে। এই কারণে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেন রুবিও। পর্যটক কমে যাওয়ার কারণে $200 কোটি রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পেন্টাগন ও রাজস্ব বিভাগ মোট 11,000 কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। পেন্টাগন জানিয়েছে আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে রাজস্ব বিভাগ গেল বৃহস্পতিবার থেকেই কর্মী ছাঁটাই শুরু করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর নতুন পরিচালক ক্যাশ প্যাটেল জানান, সংস্থাটির 1,500 কর্মীকে ওয়াশিংটনের সদর দফতর থেকে দেশের অন্যান্য স্থানে সরিয়ে নেওয়া হবে। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই কর্মী ছাঁটাইয়ের মিশনে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা চাকরি হারাচ্ছেন শত শত কর্মী। এবার ট্রাম্প প্রশাসনের নজর যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ ও প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের ওপর। ট্রাম্প এই বিভাগ দুটি থেকে 11,000 কর্মী ছাঁটাই করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এক ঘোষণায় পেন্টাগন জানায় 5,400 কর্মী ছাঁটাই করবে তারা। ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মী বাহিনী ছাঁটাই উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় পেন্টাগন। আগামী সপ্তাহ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কর্মী ছাঁটাই কার্যক্রম এখানেই শেষ নয় বলেও খবর পাওয়া গেছে। জানা গেছে, প্রতিরক্ষা বিভাগ থেকে অন্তত 50,000 কর্মী সরিয়ে ফেলা হবে। আপাতত পেন্টাগনে স্থগিত থাকবে নিয়োগ প্রক্রিয়াও। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ থেকে 6,000 কর্মী ছাঁটাইয়ের কার্যক্রম শুরু হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার থেকেই। জানা গেছে, চাকরি হারাতে যাওয়া এসব কর্মীদের বেশিরভাগই শিক্ষানবিশ, যাদের চাকরির বয়স 1 বছরের কম। আসছে এপ্রিলের 15 তারিখ আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ। তার আগেই বড় ধরনের এই ছাঁটাই সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর নতুন পরিচালক ক্যাশ প্যাটেল জানান, সংস্থাটির ওয়াশিংটনের সদর দফতর থেকে 1,500 কর্মী সরিয়ে নিতে চান তিনি। এর মধ্যে 1,000 কর্মীকে দেশের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ের কার্যালয়ে নেওয়া হবে। বাকি 500 কর্মীকে আলাবামার হান্টসভিলে FBI এর একটি কার্যালয়ে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন বলে জানান তিনি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। কাকুলি আখতার, সময় সংবাদ। ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। স্থানীয় সময় শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। এ সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সহ ইরান ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া ইরানের বেশ কয়েকজন রাষ্ট্রীয় কর্মকর্তার সঙ্গেও রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে। আগামী মঙ্গলবার ল্যাভরভ তেহরান সফরে যেতে পারেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বুলগেরিয়া সরকারের ইউরো মুদ্রা গ্রহণের পরিকল্পনার বিরোধিতা করে রাস্তায় নেমেছে দেশটির হাজার হাজার বিক্ষোভকারী। স্থানীয় সময় শনিবার বিক্ষোভের সময় ইউরোপীয় ইউনিয়নের মিশনেও হামলা করেন তারা। এদিকে বিচার বিভাগের স্বাধীনতা, ভালো বেতন ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে হাঙ্গেরিতে বিক্ষোভ করেছেন কয়েক হাজার বিচারক ও আদালত কর্মীরা। অন্যদিকে জার্মানির বার্লিনে দেশটির বর্তমান অভিবাসন নীতির অবসান চেয়ে বিক্ষোভ করেছেন দেশটির কট্টর ডানপন্থী নেতাকর্মীরা।
সামনের বছর ইউরোজোনে ঢোকার পরিকল্পনা করছে বুলগেরিয়ার সরকার। এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার বাসিন্দা। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী সোফিয়ায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন কেন্দ্রীয় ব্যাংকের সামনে এ বিক্ষোভ শুরু হয়। এ সময় আন্দোলনকারীরা ব্যাংকটির কয়েকজন কর্মকর্তার কুশপুতলিকা দাহ করেন। এছাড়া বিক্ষোভরত জনতা ইউরোপীয় ইউনিয়ন মিশনে ঢোকার চেষ্টাও করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলে কয়েকজন পুলিশ আহত হন। বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়। আমরা চাই না বুলগেরিয়ার মানুষজনের অর্থনৈতিক স্বাধীনতা নষ্ট হোক। এই মুহূর্তে আমাদের যে কোনো একটিকে বেছে নিতে হবে, স্বাধীনতা অথবা ইউরোপ। আর কোনো উপায় নেই। আমরা এখানে আমাদের স্বাধীনতার পক্ষে কথা বলতে এসেছি। এদিকে একই দিন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিক্ষোভ করেছেন হাজার হাজার বিচারক ও আদালত কর্মী। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলে দাবি জানান তারা। মত প্রকাশের স্বাধীনতা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21-এর প্রথম প্রহরে অঙ্গরাজ্যটির অদূরে বারব্যাংক সায়েন্টোলজি মিলনায়তনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিরা। বৃহত্তর লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি প্রবাসী আয়োজিত মহান 21-এর আয়োজনে ছিল নানা কর্মসূচি। এতে 52 আন্দোলনে বীর শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধার পাশাপাশি সারা বিশ্বে বাংলা ভাষার প্রসারের উপর জোর দেন অনুষ্ঠানে আগতরা। স্থানীয় উত্তরণ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কুয়েতে গৃহকর্মী বা একক শ্রমিক ভিসা সত্যায়নের ক্ষেত্রে মালিককে সশরীরে উপস্থিত থাকার নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। দেশটির বাংলাদেশি কর্মীরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। কুয়েত থেকে মঈন শিমনের রিপোর্টে বিস্তারিত। অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম কুয়েত। উন্নতির ধারা বজায় রাখতে দেশটির পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে বিভিন্ন অফিস, আদালত, শপিং মল, রাস্তাঘাট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি বাগান সহ নানা কাজে বিভিন্ন দেশ থেকে দক্ষ অদক্ষ শ্রমিক নেওয়া হয়। পার্শ্ববর্তী দেশগুলো থেকে কুয়েতের ভিসা নিতে কোনো সমস্যা না হলেও বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ভিন্নতা। প্রয়োজন হয় কুয়েতের উচ্চ পর্যায়ের বিশেষ অনুমতি বা লামানা। এই লামানার অজুহাত দেখিয়ে একটি চক্র ভিসার দাম করে রেখেছে আকাশচুম্বী। অন্যদিকে কিছু অসাধু দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে প্রবাসীরা 20 নম্বর খাদেম গৃহকর্মী ভিসা, 18 নম্বর শুন ভিসা কিংবা ছোট কোম্পানির ভিসা নিয়ে কুয়েতে এসেও পড়েছেন বিপদে। যথাযথ সম্পর্কে জ্ঞান না থাকায় অনেকেই নিজের অজান্তেই অবৈধ হয়ে যাচ্ছেন। এতে কুয়েতে একদিকে যেমন বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তেমনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা। এ অবস্থায় কুয়েতের বাংলাদেশি দূতাবাস সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার্থে একক ভিসা সত্যায়নের আবেদন শুধু কুয়েতি মালিক বা কফিল দ্বারা দূতাবাসে গ্রহণ করা হবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। কফিল তথা স্পন্সর খুঁজে পাওয়ার জিনিসটা সহজ হবে এবং একটা দায়বদ্ধতার একটা জায়গায় সহজভাবে বের করা যাবে। ভিসার কোনো জাল থাকবে না, কোনোই থাকবে না। কোনো সময় কোনো সমস্যা হইলে আমরা কুয়েতে ধরতে পারবো। সংশ্লিষ্টদের মতে কুয়েতে সর্বক্ষেত্রে বাংলাদেশের কর্মী নিয়োগে দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করা হলে একদিকে যেমন ভিসা জালিয়াতি অনেকাংশে কমবে, তেমনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবেন প্রবাসীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। কুয়েতে বিভিন্ন দেশের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে হেরিটেজ ফেস্টিভ্যাল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমধর্মী এই উৎসবে বাংলাদেশ সহ বিশ্বের 43 দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। কুয়েত থেকে মঈন সুমনের আরও একটি রিপোর্ট। বাহারি রঙের নানা নিত্যপণ্যের সমাহার তুলে ধরছে বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতি। কুয়েত সিটির নিকটবর্তী আরব সাগরের তীরে হেরিটেজ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার অসাধারণ এই প্রদর্শনীতে নিজ নিজ দেশের পক্ষ থেকে অংশ নেয় কুয়েতে অবস্থিত বাংলাদেশ সহ বিশ্বের 43টি দূতাবাস। এখানে আমাদের আগে যে কুয়েত ছিল, সেই কুয়েতে যে মানচিত্রটা ধরে রাখছে এরা এখানে, ঠিক আছে। আগে যে জিনিসপত্র ছিল, আগের যে পুরানো জিনিসপত্র ছিল, এরা এগুলি না ফালায় এখন এগুলি সাজায় রাখছে। এগুলি লোকজীবনের শৈল্পিক বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশি স্টলে ছিল জামদানি শাড়ি, নকশিকাঁথা, তাঁত শিল্প, নকশি পাখা সহ বিভিন্ন কারুশিল্প। প্রবাসীরা বলেন, আগামীতে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে আরো ব্যাপক আকারে তুলে ধরার উদ্যোগ নিতে হবে। আমি যা দেখলাম যে অন্যান্য দেশের
যেসব পসরা সাজানো হয়েছে সেগুলির চেয়ে আমাদের দেশের প্রোডাক্টগুলির মান এবং ভ্যারাইটি তার কোনো অংশেই কম নয়। বাংলাদেশি জিনিসগুলো এখানে উঠাতে অনেক সুন্দর হয়েছে। আমাদের দেশীয় সংস্কৃতিগুলো এখানে সবাই দেখবেন, শুনবেন। বেশি বেশি আনা হয়তো তাইলে মনে হয় আমাদের দেশের এই জিনিসগুলো মানুষ চিনত। আয়োজকরা বলছেন, বিশেষ এই প্রদর্শনের মাধ্যমে কুয়েতে এক দেশের সঙ্গে আরেক দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমন প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাস এবং দেশের উন্নয়নের চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরা খুবই সহজ বলে মনে করেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ভারতীয় ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান গেলে অন্যরকম ভালোবাসা পেত। আয়োজক হয়েও পুরো টুর্নামেন্ট নিজেদের দেশে আয়োজন করতে না পারায় ক্ষুব্ধ পাকিস্তানি ফ্যানরা। রিজওয়ানদের পারফরমেন্স নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে দল নিয়ে আশাবাদী ভারতীয়রা। দুবাই থেকে মাকসুম আলম খানের আরও একটি রিপোর্ট। ইন্টারনেট জগতের ভাইরাল পাকিস্তানি ফ্যান মোমিন সাকিবকে ঘিরে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের সামনে জটলা। ভারত পাকিস্তান ম্যাচের আগের দিন আবারও আলোচনায় তার বিখ্যাত ডায়ালগ। সময় সংবাদে জানান, ক্রিকেট ক্লাসিকোতে তার প্রত্যাশা কি। ভারত দল পাকিস্তানে এসে খেললে সেটা দারুণ হতো। তাদের প্রতি পাকিস্তানি ফ্যানদের ভালোবাসা কেমন তারা সেটা বুঝতে পারত। গ্যালারিতে বিরাট কোহলির জার্সি পরে যেত ভক্তরা, কিন্তু রাজনীতির কারণে সেটা হলো না। ক্রিকেটের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন করা সম্ভব। চীন গভীর সমুদ্রে মাইনিং করছে, ইলন মাস্ক মঙ্গল গ্রহে পৌঁছে যাচ্ছেন, আর আমরা একটা বিষয় সমাধান করতে পারছি না। যাই হোক, আমি চাই না ম্যাচটা একপেশে হোক। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচের অপেক্ষায় আছি। ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানে না যাওয়া ইস্যুতে ক্ষুব্ধ দেশটির প্রত্যেক ক্রিকেট ভক্ত। আমরা খুবই হতাশ। সব দলই তো যাচ্ছে, আমরা হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারবো না। সবাইকে এই ম্যাচ দেখতে ট্রাভেল করে আসতে হচ্ছে। তবে ভিন্ন চিত্রও আছে। পাকিস্তানি হয়েও ভারতের জার্সি পরে স্টেডিয়ামে আসেন এক ক্রিকেট ফ্যান। পাকিস্তান দলের ওপর নাকি কোনো আস্থাই নেই তার। এমন ভারত প্রীতির কারণে বন্ধু বান্ধবদের কাছে কটু কথা শুনতে হয়। তবুও বিরাট কোহলির জার্সি হাতে ঘুরে বেড়ান অবলীলায়। আমি বিরাট কোহলির সবচেয়ে বড় পাকিস্তানি ফ্যান। তার আরো একটা অটোগ্রাফ নিতে চাই। আত্মীয় স্বজন আর বন্ধুরা এ নিয়ে অনেক সমালোচনা করে, তবুও আমি তার ভক্ত। আমি নিশ্চিত এই ম্যাচে ভারত বড় ব্যবধানে জিতবে। আবার বাবর আজমকে এক নজরে দেখতে সব কাজ ফেলে হাজির এক ইন্ডিয়ান ফ্যান। টিম বাসে তাকে না দেখে হতে হয় হতাশ। বাবরের বিরাট ভক্ত আমি। তাকে দেখার জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করলাম, কিন্তু তিনি আসেননি। কোহলি বাবরদের প্রতি ভালো লাগার জন্য ভারতীয় কিংবা পাকিস্তানি হওয়া জরুরি নয়। তবে দিন শেষে মর্যাদার লড়াইয়ে নিজ দলের জয়ই চান বেশিরভাগ দর্শক। যদিও নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের হারে রিজওয়ানদের উপর আস্থা হারিয়েছেন অনেকে। আমি পাকিস্তান দলকে সমর্থন করছি, তবে তাদের কাছ থেকে খুব বেশি আশা করে লাভ নেই। সবশেষ ম্যাচটা যেভাবে হারলো তারা। নিউজিল্যান্ডের কাছে হারলেও ভারতকে আমরা হারাবো, যেমনটা এর আগে 10 উইকেটে হারিয়েছিলাম। শুভমান গিল আমার প্রিয়। ইন্ডিয়া জিতুক সেটাই চাই, তবে সবসময় ফলাফল তো আর পক্ষে আসবে না। India will definitely win and India will qualify for the semi-finals. সংযুক্ত আরব আমিরাতে 40 লাখের বেশি ভারতীয়র বসবাস। পাকিস্তানি আছে 20 লাখের বেশি। ম্যাচ ডেতে গ্যালারি থাকবে কানায় কানায় পূর্ণ। নীল আর সবুজ রঙে ছেয়ে যাবে দুবাই স্পোর্টস সিটি। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। ভারতের বিপক্ষে যা হয়েছে তা দুর্ঘটনা। ক্রিকেট মাঠে প্রতিদিন এমন হবে না, তাই পেছনের কথা মাথায় না রেখে নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট, জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। মাহমুদুল্লাহ হৃদয়ের ইনজুরি নিয়েও শুনিয়েছেন ইতিবাচক কথা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে একাদশে পরিবর্তন নিয়ে কিছুই জানাতে চান না সাবেক এই ক্রিকেটার। ইসলামাবাদে প্রথম সেশনে প্রায় 3 ঘন্টা ঘাম ঝরিয়েছেন শান্ত মিরাজরা। পাকিস্তান থেকে নিয়ন মুহাইমিনের রিপোর্ট। ইসলামাবাদে পৌঁছানোর পর বিশ্রামের কোনো সুযোগ ছিল না বাংলাদেশের। দুবাই মিশন হারের স্মৃতি ভুলে পাকিস্তানে নতুন শুরুর জন্য মুখিয়েছিল টাইগাররা। তাই তো পাকিস্তানে পা রাখার 24 ঘন্টা পার না হতেই অনুশীলনে শান্ত বাহিনী।
নিরাপত্তার ঘেরা টোপকে ইসলামাবাদ ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে শিষ্যদের নিয়ে ফিল সিমন্স। অনুমিতভাবেই সবার আগে কিট ব্যাগ নিয়ে নেটের দিকে চলে যান মুশফিকুর রহিম। সঙ্গে কেউ আসছে কিনা সেদিকে কোনো খেয়ালই ছিল না পকেট ডায়নামোর, বরং ভারতের বিপক্ষের শূন্যটাকে কিভাবে বদলানো যায় সেটাই হয়তো মাথায় ঘুরছিল তার। যদিও রাজ্জাকের দাবি মুশির পারফরমেন্স নিয়ে চিন্তিত নয় ম্যানেজমেন্ট। এই একটা ম্যাচ খারাপ করছে তাতে কি কি হবে, আসলে যে কারো হতে পারে। এখন এটা মুশফিক হতে পারে, তাহিদ হৃদয় হতে পারে, শান্ত হতে পারে, ইভেন জাকের আলী হতে পারে, যে কেউ হতে পারে। তো আসলে এটা আমার মনে হয় না যে কোনো একজনের পারফরমেন্স অত কনসার্নিং হবে। মুশফিকের পেছনে পেছনে নেটে চলে যায় পুরো টিম, সঙ্গে কোচিং স্টাফের সদস্যরাও। আর মাঝমাঠে মূল নেটে পেসারদের নিয়ে ব্যাটিং করেন অধিনায়ক আর সহ অধিনায়ক। ফিল সিমন্সকেও দেখা যায় তাদের সঙ্গেই। পেসাররা সবাই নেটে ঘাম ঝরান দীর্ঘক্ষণ। নাহিদ রানা, সাকিব এবং মোস্তাফিজকে সামলাতে ভালোই কষ্ট হয় শান্তর। বাজে ফর্মটা যে কতটা বাজে তা বোঝা যায় নেটে একের পর এক মিস দেখে। অন্য পাশে মিরাজ ছিলেন সাবলীল। তার ব্যাট বলের সংযোগ নিশ্চিতভাবেই ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়াবে। পেসাররা সবাই হাত ঘোরালেও বিশ্রামে ছিলেন তাসকিন। ভারতের বিপক্ষে ম্যাচের দুঃস্মৃতি ভুলে সবার চেষ্টা ছিল নতুন শুরুর। এটা অ্যাক্সিডেন্ট। আমি মনে করি যে আমাদের যে টাইপের টিম আমরা অন্তত ওরকম টিম না, তো এটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে। রানে নাই বলা, আসলে ওরা কিন্তু ওয়ানডেতে খুব একটা বাজে অবস্থাতেও নেই আমাদের টপ অর্ডাররা। জাস্ট লাস্ট ম্যাচে একটু খারাপ হয়েছে। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে এরকম হবে না। আসলে প্রথমেই অনুশীলন সেশনে সবচেয়ে আকর্ষণীয় ছিল রিয়াদের নকিং। ইনজুরিটা যে এখনো পুরোপুরি সেরে ওঠেনি তা বোঝা যাচ্ছিল তার ব্যাটিং দেখেই। থ্রোয়ারকে নিয়ে একা একাই নকিং করেছেন পুরোটা সময়। ফিজিওদের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। আজকেও করেছে, লাস্ট দিন পর্যন্ত করেনি প্র্যাকটিস, আজকে করলো। মোটামুটি সবই করেছে, টাচ করেছে। এখন অবস্থাটা এখনো জানায়নি ফিজিওরা, ওরা জানাবে। ম্যাচের আগের দিন আরও এক দফা অনুশীলন করার কথা রয়েছে টাইগারদের। ডে নাইট ম্যাচ হওয়ায় সে সেশন হবে রাওয়ালপিন্ডির ফ্লাড লাইটে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ইসলামাবাদ, পাকিস্তান। ইসলামাবাদে প্রথম অনুশীলন সেশনের আগে আইসিসির একটি প্রোগ্রামে অংশ নেন বাংলাদেশের ক্রিকেটাররা। লাহোর ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে তারা ম্যাচ খেলেছেন ইউনিসেফের ভলান্টিয়ার শিশু কিশোরদের সঙ্গে। সিনিয়র ক্রিকেটার রিয়াদ শান্ত না থাকলেও ক্রিকেট নিয়ে বাচ্চাদের সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন জাকের মিরাজরা। পাকিস্তানের ইসলামাবাদ থেকে নিয়ন মোহাইমিনের আরও একটি রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দুবাই মিশন শেষ। এবার শুরু পাকিস্তান মিশন, যেখানে বাংলাদেশের দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান। যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং সেটা 24 তারিখ রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামে। তবে তার আগে বাংলাদেশ আজ প্রথম দিনের অনুশীলন সেশনটি কিন্তু করেছে ইসলামাবাদে। ইসলামাবাদ ক্লাব ক্রিকেট ওভাল নামে যে গ্রাউন্ডটি পরিচিত, সেই গ্রাউন্ডটিতে বাংলাদেশ আজ অনুশীলন করেছে। তবে অনুশীলনের আগে বাংলাদেশের সঙ্গে কিন্তু একটা বেশ মজার ঘটনা ঘটেছে। এটা সাধারণত আইসিসি ইভেন্টে আমরা সবসময়ই দেখি, যে কোনো একটি দল যখন কোনো একটি দেশে প্রথমবারের মতো আসে এবং প্রথমবার অনুশীলনের আগে আইসিসির একটা বিশেষ সেশন থাকে। আইসিসির সেই সেশনে আজ বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলেছেন এখানকার খুদে কিশোর কিশোরীরা। তবে এই কিশোর কিশোরীরা সাধারণ কেউ ছিলেন না। আমরা দেখেছি যে আইসিসি এবং ইউনিসেফের পক্ষ থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে এখানকার একটা গ্যালারি ছিল, সেই গ্যালারিতে অনেকক্ষণ তারা অপেক্ষা করছিলেন। পরবর্তীতে যখন বাংলাদেশ ক্রিকেটাররা একে একে আসতে শুরু করেন, তারা তাদেরকে চিয়ার করেন, হাততালি দিয়ে তাদেরকে অভিবাদন জানান এবং পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন ধাপে ধাপে তাদের সঙ্গে আলোচনা হয় কিভাবে পুরো জিনিসটিকে সম্পন্ন করা হবে সেই বিষয়টিকে আলোচনা করবার পর প্রথমে তারা সারিবদ্ধভাবে দাঁড়ান এবং পরবর্তীতে ক্রিকেটাররা সেখানে আসেন। যদিও শুরুতে সিনিয়র ক্রিকেটাররা ছিলেন না, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম সেখানে শুরুতে ছিলেন না। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নাহিদ রানা, তাসকিন, তাহিদ হৃদয় তারাই এসেছিলেন, জাকের আলী। পরবর্তীতে তারা একে একে সেই বাচ্চাদের সঙ্গে হাত মেলান এবং একেবারে ম্যাচ শুরু করবার আগে যেভাবে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো হয় সেই ভঙ্গিমাতেই তারা হাত মিলিয়েছেন। সেই মেলানোর পর আমরা দেখেছি তাদের সঙ্গে দুটো আলাদা আলাদা ম্যাচ তারা খেলেছেন, ভিন্ন ভিন্নভাবে তারা বোলিং করেছেন, তাদেরকে ব্যাটিং করবার সুযোগ দিয়েছেন। আবার সেই বাচ্চারা তাদেরকে বোলিং করেছে, সেখানেও তারা ব্যাটিং করেছেন। বেশ একটা খুনসুটি ভাব ছিল, মজার সময় কাটিয়েছেন ক্রিকেটাররা প্র্যাকটিসের আগে, বোঝাই যাচ্ছিল। আর একই সময় যখন এই কাজগুলো চলছিল তখন কিন্তু বাংলাদেশের যিনি হেড কোচ আছেন ফিল সিমন্স, তিনি মোস্তাক আহমেদকে নিয়ে পুরো প্র্যাকটিস গ্রাউন্ডটা রাউন্ড দিয়েছেন, রেকি করেছেন, দেখেছেন কোথায় কোথায় আসলে প্র্যাকটিসটা করা যাবে, কোন জায়গায় কী ধরনের অনুশীলন করা যাবে। বিশেষ করে ক্যাচিং প্র্যাকটিসের জন্য তিনি জায়গা নির্ধারণ করেছেন। ব্যাটিং নেটস ছিল আলাদা করে, সেই নেটসগুলো আমরা দেখেছি যে সেখানে অনেকক্ষণ তারা সময় কাটিয়েছেন এবং প্রায় আধা ঘন্টার মতো কিন্তু এই পুরো সেশনটি চলেছে। সেখানে আইসিসির লোকজন ছিলেন, ইউনিসেফের লোকজন ছিলেন, তাদের তত্ত্বাবধানে খুব সুন্দরভাবে সুচারুভাবে পুরো আয়োজনটি সম্পন্ন হবার পর কিন্তু বাংলাদেশ দল অনুশীলনে ঢোকে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ইসলামাবাদ, পাকিস্তান।
পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় দল কিংবা বিপিএলে খেলতে না পারলেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের 2024-25 মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। এই অলরাউন্ডারকে দলে রেখেই দলবদল সম্পন্ন করেছে রূপগঞ্জ। ক্লাব মালিকের বিশ্বাস, সাকিবের খেলা নিয়ে এবার আর তৈরি হবে না কোনো প্রতিবন্ধকতা। বোলিং অ্যাকশন শোধরাতে ইংল্যান্ডে আলাদা কোচের অধীনে চলতি মাসেই বিশেষ ক্যাম্প করবেন সাকিব। এদিকে রূপগঞ্জ ছাড়াও ডিপিএল এর দলবদলের প্রথম দিনে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে পারটেক্স, শাইনপুকুর, অগ্রণী ব্যাংক, গাজী আর ধানমন্ডি স্পোর্টস ক্লাব। এই একটা ছবিতেই আক্ষেপ আর প্রত্যাশার গল্প। সাকিব আল হাসান থাকছেন নাকি থাকছেন না সেই উত্তর আপাতত পাশ কাটিয়ে বড় খবর, ঢাকা প্রিমিয়ার লিগের জন্য নাম নিবন্ধন করেছেন টাইগার ক্রিকেটের এক সময়ের পোস্টার বয়। প্রিমিয়ারে লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে খেলতে পারেন সাকিব, খবরটা চাউর হয়েছিল আগেই। এদিন পেল সত্যতা। এর আগে রূপগঞ্জের জার্সিতে খেলায় ক্লাব কর্তাদের কণ্ঠে ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তি। টিমের সবচেয়ে বড় আকর্ষণ সাকিব আল হাসান। আমার সাথে কথা হয়েছে, ও আমেরিকাতে ছিল, তো ঘরের ছেলে ঘরে আসতেছে, এটা হলো সবচেয়ে বড় নিউজ। কিন্তু বাস্তবতা কি বলে? রাজনৈতিক পট পরিবর্তনে বিস্তৃতি হতে বসা সাকিব কি আদৌ ফিরতে পারবেন? বিপিএলও যে দল পেয়ে ফেরা হয়নি তার। আমরা রাজনীতিবিদ সাকিবকে নেই, আমরা খেলোয়াড় সাকিবকে নিয়েছি, এবং সাকিব একটা দেশের সম্পদ। আমরা চাই না সাকিব অচিরেই ঝরে যাক। আমরা ক্রিকেটকে নতুনভাবে সাজাতে, এবং আপনারা জানেন যে আমাদের ভবিষ্যতের কর্ণধার, দেশের কর্ণধাররা বলেছে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। আমি চাই আমাদের ক্রিকেটেও সেভাবে সবাই কিভাবে ঐক্যের মতের ভিত্তিতে আমরা ক্রিকেটকে বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড করতে পারি, সেভাবে কাজ করি। বোলিংয়ে নিষিদ্ধ সাকিব অ্যাকশন শোধরাতে করছেন নিরলস পরিশ্রম। তারই ধারাবাহিকতায় ইংল্যান্ডের সারের মাঠে আলাদা কোচের অধীনে করবেন বিশেষ সেশন। থার্ড টেস্ট দিতে যাচ্ছে, ইংল্যান্ডে আসতেছে রোজার মধ্যে। ওই টেস্টে একটা কোচও নিয়েছে ইংল্যান্ডের, এবং সে কোচ এগ্রি করলে সে আবার পরীক্ষা দিবে, এবং পরীক্ষায় পাশ করলে আমার ধারণা আমি বাংলাদেশে সে খেলতে পারবে। ডিপিএল এর দলবদলের প্রথম দিনে ক্লাব পেয়েছেন এনামুল হক বিজয়। তার ঠিকানা গাজী গ্রুপ ক্রিকেটার্স। সাব্বির খেলবেন পারটেক্সে। অগ্রণী ব্যাংকের সাদমা, নিমরুল, নাইম হাসানরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সাফজয়ী নারী ফুটবল দলের 21 পদক পাওয়া অনুপ্রেরণা যোগাবে তরুণ ফুটবলারদের, এমনটাই মনে করেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। তবে শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ধোঁয়াশায় 21 পদক পাওয়া ফুটবলারদের ভবিষ্যৎ জানিয়ে কোনো মন্তব্য না করলেও বিদ্রোহী ফুটবলারদের নিয়ে এখনও ইতিবাচক বাফুফের সভাপতি। ছবি যখন কথা বলে, দুটি ভিন্ন ফ্রেমে বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। এক পাশে পিটার বাটলারের অধীনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কঠোর অনুশীলনে আফেইদা খন্দকাররা, অন্য পাশে নিজেদের নিয়ে বই বের হওয়ায় উচ্ছ্বসিত বিদ্রোহী 18 ফুটবলারদের একাংশ। আর এই সময়টাও ফ্রেমবন্দি করতে ভুলছেন না মাসুরা সাবিনারা। তবে মাসুরা পারভিনের আগ্রহটা একটু বেশি। অতিরিক্ত টিকটক ও ফেসবুকে রিলস বানানোর জন্য বেশ সমালোচিত নারী ফুটবল দল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় ব্যয় করায় তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনেন কোচ পিটার বাটলার। বাফুফে ক্যাম্পে থেকেও আছেন জাতীয় দলের বাইরে, তবে তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই সাবিনাদের। যেখানে ফুটবলারদের সক্ষতা হওয়ার কথা বলের সঙ্গে, সেখানে উল্টো পথে হেঁটে মোবাইল ফোনকেই বেছে নিয়েছেন বিদ্রোহী নারী ফুটবলাররা। অথচ কতই না সম্ভাবনাময়ী ছিল এই নারী ফুটবলাররা। ইতিহাস গড়ে জিতেছেন টানা 2 সাফের শিরোপা, পেয়েছেন রাষ্ট্রের দ্বিতীয় বেসামরিক সর্বোচ্চ সম্মাননা 21 পদক, যা তরুণ নারী ফুটবলারদের কাছে হবে অনুপ্রেরণা। পদকটা ফার্দার জেনারেশনকে অনেক ইন্সপায়ার করবে, বিশেষ করে যারা নারীরা আছেন তারা দেশের জন্য কাজ করার জন্য যে কোনো প্রকারে হোক, দেশের জন্য লড়ার জন্য যে কোনো প্রকারে হোক, আর একটু উৎসাহ পাবে। কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় ধোঁয়াশায় 21 পদক পাওয়া এই নারী ফুটবলারদের ভবিষ্যৎ জানিয়ে কোনো মন্তব্য না করলেও তাদের নিয়ে ইতিবাচক বাফুফে সভাপতি। নো কমেন্ট।
আমি আবার বলছি, আপনাকে প্রশ্ন করছেন 21 পদক নিয়ে, আমরা একটা পজিটিভ ডিসকাশন আমরা আছি। ব্যাপারটা আত্মসম্মানের। নতুন প্রজন্মের নারী ফুটবলারদের কাছে সাবিনা, মাসুরা, কৃষ্ণারা দৃষ্টান্ত। তাদেরকেই অনুসরণ করেন অনেকেই। তবে সাবিনাদের ঘিরে সাম্প্রতিক বিতর্ক তরুণ ফুটবলারদের জন্য বাজে দৃষ্টান্ত স্থাপন করছে না তো? যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী নির্বাচনে জয়ের জন্য লড়বে নতুন দল, জানালেন নাগরিক কমিটির নেতারা। পরিবারতন্ত্রের বাইরের রাজনীতি প্রতিষ্ঠায় লক্ষ্য। ভোটের আগে কাউকে ক্ষমতার দিবার স্বপ্ন না দেখার আহ্বান। আমলে শত শত কোটি টাকার প্রকল্প হাতে নিয়ে অর্থ লোপাটের অভিযোগ বেবি চকের বিরুদ্ধে। জড়িতদের বিচারের দাবি, বাতিল করা হবে অপ্রয়োজনীয় প্রকল্প। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।